আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন আর নেটে আপনি ভালো বলেই থাকেন। যাই হোক, কথা না বলে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম নাইম সরকার। আমি বর্তমানে সিঙ্গাপুরে আছি, একটি বেসরকারি একটি প্রতিষ্ঠান যাকে শিপইয়ার্ড বলা যায়। আমার শিপইয়ার্ডের নাম ক্যানস্টেল ইঞ্জিনিয়ারিং। আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার দেশের বাড়ির ঘটনা। আমার দেশের বাড়ি কুমিল্লাতে, আর ঘটনাটি ঘটেছিল আমার গ্রামে হচ্ছে রবটিপাড়া। ঘটনাটি অন্য কারণ নয়, ঘটনাটি আমাদের নিজেদের মাঝে আমাদের ফ্যামিলিতেই ঘটেছিল। আজ থেকে প্রায় 11 বছর, 2003 তখন আমার একটা ছোট বোন ছিল, যার নাম ছিল নীলা। কারণ আমাদের ফ্যামিলিতে আমরা ছিলাম 4 ভাই 4 বোন। আমাদের 3 বোন ছিল বড়, তারপরে আমরা 4 ভাই, তারপরে অনেকটা গ্যাপ। প্রায় আমার যে ছোট ভাই, ওর থেকে প্রায় 8 বছর গ্যাপ, তারপরে আমার সে ছোট বোনটা হয়, যার নাম নীলা। যেহেতু আমাদের বড় বোন ছিল 3 বোন, ওদের বিয়ে হয়ে যায়, আমাদেরকে বিয়ে দিয়ে দেয়, তাদের নিজস্ব ফ্যামিলি হয়ে যায়। তারপর আমরা এই তো শুধু, আমাদের তার কোনো বোন নেই। তা আমাদের মাঝে সবসময় একটা কষ্ট থাকতো যে আমাদের যদি একটা ছোট বোন থাকতো তাহলে ছোট বোনকে কত আদর না করতাম। হ্যাঁ, ওই ধরনের সবসময় একটা আবেগ আমাদের ভিতর জাগতো। একটা সময় হয়তো আল্লাহ সবকিছু শুনতে পান মানুষের কথা, মনের আবদার। হ্যাঁ, আমাদের সেই চাওয়া পাওয়াটা একদিন বাস্তব হয়। হ্যাঁ, একদিন আমাদের একটা ছোট বোন হয়, যার কথা বললাম একটু আগে, নীলা, ও হয়। আমরা তো 4 ভাই, তারপরে একটা আমাদের ছোট বোন। আমরা তো সবাই এত খুশি, আমরা আত্মহারা, এটা ভাষা বলে বোঝানো যাবে না যে আমরা এত খুশি। আমরা 4 ভাই, তারপরে একটি আমাদের বোন হয়েছে। এক পর্যায়ে যাক, ওর জন্ম হইল তো 1997, 25শে নভেম্বর ওর জন্মদিন হয়েছে ওই দিন। ওই দিন থেকে তো আমরা ওই নিয়ে খুব আনন্দ করতি। আমাদের একমাত্র বোন, অনেক চিন্তা ভাবনা, ওদের সবসময় চোখে রাখা। আস্তে আস্তে বড় হলো। হ্যাঁ, ওই 4 বছর পার হয়ে গেল, বড় হইল। 5 বছরের মধ্যে যা পড়ছে তখন এর মাঝে সবাই ব্যস্ত। আমার ছোট ভাইটাও স্কুলে পড়ালেখা করে, আমিও স্কুলে পড়তেছি, মেট্রিক পরীক্ষা দেবো 2003-এ। বড় ভাই তো আছে যশোরে, ওখানে থেকে পড়ালেখা করতেছে। মেজো ভাইও আছে, সেও পড়ালেখা করতেছে। এক কথায় আমরা 3 ভাই দেশেই আছি, বাড়িতেই, গ্রামের বাড়িতেই। আমরা যখন স্কুলে পড়ালেখা করি, একজন মেট্রিক পরীক্ষা, একজন ক্লাস 10-এ, একজন পরীক্ষা দেবে, একজন ক্লাস 6-এ, ওইভাবেই আমরা আছি। তা যখন আমরা স্কুলে চলে যাই তখন আমার বোনটা অ্যাকচুয়ালি টোটালি অসহায়, সে আমাদের ভালোবাসা থেকে একবারে বঞ্চিতই থাকে। হ্যাঁ, আর যখন আমরা বাড়িতে থাকি তখন তো আমাদের থেকে আদরও পায়, আবার দেখা গেছে যে শাসনও পায়। হ্যাঁ, দেখা গেছে কিছু কাজ করলো, এই জিনিসটা ভালো লাগে না, আবার একটা কাজ করলো খুব ভালো লাগে, মাঝে মধ্যে খুব ধমক দিতাম, খুব খারাপ লাগতো, আবার আদর করতাম। এমন একটা দিন আসছিল আমার জীবনে, সেদিন শুধু বাড়িতে আমি ছিলাম, আমার ভাই সবাই স্কুলে ছিল, ওরা শুধু আমি ওদিন স্কুলে যাই নাই। আমি কি জন্য একটা বাড়িতে কাজ ছিল, হ্যাঁ, ওইটার জন্য বাড়িতে থেকে যাই। হ্যাঁ, কাজটা মনে পড়ছে। বাড়িতে কিছু, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, আমাদের কিছু চাষাবাস করতে হয়, এই টুকটাক কিছু তরকারি চাষ করি, নিজেদের চলার জন্য, নিজেদের কাজের জন্য। আমি বাড়ির কাজ করতেছিলাম। একটা পর্যায়ে সকালবেলা ও একটু অন্যরকম মিসবিহেভ করে, আমি খুব রাগ হই ওর সাথে। বাচ্চা তো রাগ হই, আমি ওর গায়ে হাত উঠাই। ও খুব কান্নাকাটি করে। তার একটু পরে আমার কষ্ট লাগে, যে বাচ্চা, আমার আদর বোন, ওরা আমি মারলাম। আবার বলছি, সরি, তুই রাগ করছস, আমাকে মাফ করে দে। হ্যাঁ, ভাইয়া ভুল হয়ে গেছে, ভাইয়াকে মাফ করে দে। ও বলে, না, আমি মনে করি নাই, দেখো আমি ওই ঘর থেকে কতগুলো ডিম বাইর করছি। কারণ আমাদের একটা ঘর ছিল, ওই ঘরটা সবসময় এই অন্ধকার আবদ্ধ, ওই হাঁস মুরগি ওখানে থাকে, ডিম পারে। ও ওখান থেকে যে ডিম বাইর করে নিয়ে আসছে। আমাকে, তুই আসে যা, আমাকে বল ওইটা সিদ্ধ করে দেওয়ার জন্য, তুই খাবি, যা, এগুলা তুই খাবি। এই কথা বলেই আমি আমার সেই কাজ করার জন্য চলে যাই, ওই যে আমার সেই জমিতে, বাড়ির পাশেই, এবং আমার সেই পুকুর পাড়ের সাথে চলে যাই। তার ঠিক আধা ঘন্টা পর আম্মা ওরে খুঁজতেছে যে নীলা কোথায়, নীলাকে তো পাচ্ছি না। ঠিক আছে, আমি বললাম যে না, ও তো এইমাত্র উঠানে ছিল, ওর সাথে কথা বললাম, ও কোথায় গেছে। তারপর এক পর্যায়ে
সবাই খুঁজতেছে। আব্বা মা আব্বা বাড়ি ছিল না, আব্বা ছিল একটু পাশে গ্রামে গেছিল। আমি খুঁজতেছি, আমার ছোট আপা ছিল বাড়িতে, যেখানে আমাদের 4 ভাইয়েরই বড় আমাদের ছোট আপা, সে খুঁজতেছে। আমার সবাই, আমার কাকা কাকি যারা আছে সবাই খুঁজতেছে বাড়িতে, কিন্তু নীলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে আমার কেমন যেন সন্দেহ লাগলো। ও পুকুরে যায় নাই তো গোসল করার জন্য, আমি পুকুর পাড়ে যাই, আমাদের বাড়ির পিছনেই পুকুর এবং পাকা ঘাট। আমি দেখি ওর প্যান্ট, ওর হাফ প্যান্টটা পুকুর ঘাটে রাখা, সিঁড়ির উপরে রাখা। আমার কেমন যেন সন্দেহ লাগলো। ঠিক আছে, যে প্যান্টটা ওর সকাল ওর গায়ে ওর পরনে ছিল সকালবেলা, যখন আমি ওকে মারলাম, যখন ওকে আমি আদর করলাম, ওই প্যান্টটাই ছিল ওর পরনে। বাচ্চা মানুষ, 4 বছর 5 বছরের বাচ্চা। আমার সন্দেহ লাগলো যে কি ব্যাপার, ওর প্যান্টটা এখানে, তার মানে কই, ও কি পানিতে বললো? আমার জন্য কোনো কিছু কাজ করতেছে না। আমি যেন মানে মনে হয় যেন আমি এখন সেন্সলেস হয়ে গেল, জানি না যে কি অবস্থা আমার ভিতরে কোনো কিছু কাজ করতেছে না। কি করবো আমি লাফ দিয়ে পানিতে নামলাম, আমাদের পুকুরে নামলাম। পুকুরে নামার পর আমি চারিদিকে খুঁজতে লাগলাম। আমাদের যে পাকা ঘাটে পানির নিচে অনেকগুলো সিঁড়ি, প্রায় পানির নিচ থেকে 8-10টা সিঁড়ি আছে। আমি সম্পূর্ণ সিঁড়ির দুপাশে খুঁজলাম, ডান বাম দুদিকেই খুঁজলাম, কিন্তু সিঁড়ির যেটা লাস্ট স্টেপটা আছে ওইখানে আমি যাই না, কারণ ও অনেক গভীর, আমি নিঃশ্বাস রাখতে পারি না পানির নিচে। আমি একবার জাস্ট ভাবলাম যে একটা লাস্ট ট্রাই করে দেখি কি করা যায়, কিছু করতে পারি কিনা দেখি। আমার তো বিশ্বাস হচ্ছে না যে আমার বোন পানিতে পড়তে পারে, হয়তো ওখানে প্যান্টটা খুলে রেখে চলে গেছে। আমার বিশ্বাস হয় না, যেটা আমি দুদিকে খুঁজতেছি, লাস্ট ট্রাই যা দেখি। শেষ মুহূর্তে আমি যখন ট্রাই করলাম, দেখলাম যে আমার সেই বোনটা মাটির মধ্যে পড়ে রয়েছে পানির ভিতরে। মানে ওটা ভাবছি আমি, যখন আমি নিচে একবারে সেই মাটির দিকে উপর থেকে নিচে যাইতে লাগলাম পানির নিচে, তখন আমার পায়ে একটা শরীর, একটা মানুষের গায়ের মতো একটা মানুষের শরীর আমার গায়ে লাগলো। ঠিক আছে, একদম নরম তুলতুলেটা। তখন আমার বিশ্বাস হলো এটা আমার বোন। আমি নিঃশ্বাস রাখতে পারতেছিলাম না। আমি আবার ডুব দিলাম পানির নিচে। ডুব দিয়ে দেখি যে না, ওইটাই তো পিচ্ছি বাচ্চার বডি। আমি কোলে নিয়ে ওরে পানি থেকে নিয়ে উঠলাম। ঠিক আছে, আমি যখন পানি থেকে আমার পানির নিচ থেকে আমার মাথাটা উপরে উঠলো, তখন আমি কি করব, আমি কার লাশ আমার হাতে নিয়ে রাখছি, কার বডি আমার হাতে নিয়ে রাখছি। হ্যাঁ, আমার কি যে লাগছে। আমি পানি থেকে ডুব দিয়ে উঠে আম্মা বলে একটু চিৎকার করলাম। এমন জোরে চিল্লান দিছি যে আম্মা, চাচা চাচি যারা ছিল সবাই পুকুর পাড়ে চলে আসছে। ওরে নিয়ে আমি উঠলাম উপরে। ওরে নিয়ে আমি যখন পুকুর সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, তখন আমার চাচা, আমার পাশের ঘরের চাচা, সে নীলার বডিটা নেয় আমার হাত থেকে, নিয়ে মাথায় নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে। হ্যাঁ, কাজ হয় না, সে অলরেডি আমার বোন মারা গেছে। ডাক্তার আসে, কোনো খোঁজখবর পায় নাই, মৃত বলে। কিন্তু যখন আমরা সবাই দেখি, তখন আমিও দেখি নাই অ্যাকচুয়ালি, ওজন দেখছি, আমাদের তো কিছু বলার কিছু নাই। কি হয়ে গেল আমার বোন, এত আদরের বোন, কি হয়ে গেল আজকে? কার লাশ এখানে পড়ে আছে, কার লাশ দেখতেছি, কাকে আমি উঠাইলাম পানির নিচ থেকে। তারপর ডাক্তার আসলো, সবাই দেখে বললো যে ওর গালে একটা কালো দাগ। হ্যাঁ, ওর গালে একটা কালো দাগ এবং ঘাড়ে দাগ, কালো দাগ। মানুষ বললো যে অন্য জিনিস, জিন পেট এ ধরনের কোনো কিছু ওকে থাপ্পড় মারছে, ওর গালে ওর ঘাটটা ভাঙছে, ভেঙে ওকে পানি ফেলাই দিচ্ছে। হ্যাঁ, এটা হয়েছে। যাক, কষ্ট তো হইলো নিজেদের মনের মাঝে। একটা আদরের বোন, যাকে নিয়ে অনেক স্বপ্ন করতাম, অনেক কিছু ভাবতাম, তাকে হারাই ফেলছি আজকে। ওই সব কিছু যাই হোক, ওকে মাটি দিলাম, সবাই সবকিছু শেষ হয়ে গেল ওইখানে। তার প্রায় কিছুদিন পর পরই, 1-2 বছর পর আমার একটা চাচাতো বোনকে ঠিক সেভাবে মারে। ঠিক আছে, ওইটাও পানিতে উঠে না, সেম ভাবে মরে। তার 7-8 বছর পর একটা নিউজ আসে, সেম আমার আরেক চাচাতো ভাইয়ের মেয়ে, হ্যাঁ, ওকে একদিন রাত্রে আমাদের পাশের গ্রামে একটা টিলা আছে, সেখানে একটা তুলা গাছ আছে, ওকে সেই তুলা গাছ উপরে উঠায় ফেলে। ঠিক আছে, ওই মেয়ে ঘর থেকে উঠাও, ওই খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে খুঁজতে মানুষ যখন পুরো এলাকায় খুঁজে, কি করে যেন কিভাবে গেল মানুষ ওইখানে, যে দেখে যে সে গাছের উপরে সেই মেয়ে বসে আছে, তুলা গাছের উপরে। হ্যাঁ, তো সবাই তো অবাক, কারণ তুলা গাছ তো খুব ইজি না, তুলা গাছে তো অনেক কাটা থাকে, তাই না? এখন কেউ সহজভাবে করতেও পারছে না, ওকে নামায় আনতে পারতেছে না। যাই হোক, যেভাবে হোক, অনেকে আমাদের ওই যে সিঁড়ি মই বলে, ওইগুলা দিয়ে ওকে ওই গাছ থেকে নামানোর ব্যবস্থা হয়, নামায় রাখতে নিয়ে আসে। কিন্তু ওই মেয়েকে বাড়িতে এনে রাখবে কিভাবে? এত কষ্ট হয়েছিল সারাটা রাত। ওই মেয়েকে ঘরে রাখাই যায় না। হ্যাঁ, ও কি করবে না করে, মানে সবাই অবাক। যাই হোক, ওকে বাইরে রাখা হয় সারা রাত। পরদিন যখন ওজা আনা হয়, ওজা বলে যে, যখন ওজার উপর টর্চার করা হয়, কারণ মেয়ের উপর টর্চার করছে যখন, তখন ওজা সেই জিনটা সে বলে যে, ওর নাম কি যেন বলে, হিন্দু একটা, সে ইন্ডিয়া থেকে আসছিল, হিন্দু একটা নাম, আমি ভুলে গেছি কি যেন নামটা।
সে বলে যে আমি এই এলাকায় আসছি, থাকি, আজ অনেক বছর যাবত থাকি এখানে, হ্যাঁ, তো এই মেয়েটাকে এবং আরেকটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি এগুলাকে মেরে ফেলবো, মেরে আমি নিয়ে যাবো এগুলাকে, ঠিক আছে। তো সে ওজা বললো যে তুই আজ পর্যন্ত কতজনের ক্ষতি করছিস বল। যখন তার উপর টর্চার করা হয়েছে, সে বলতেছে ঠিক আছে বলতেছি, হ্যাঁ আমি ক্ষতি করছি, আমি এর আগে আর 2টা মেয়েকে মারছি, ওগুলাকে মেয়েরা ওগুলাকে আমি নিয়ে নিছি, তো এই 2টাকে আমি মারবো, এই 2টাও খুব সুন্দর, এগুলোরাই মারবো, আমি সুন্দর মেয়ে আমি দেখতে পারি না, এগুলাকে আমি নিয়ে যাই, ঠিক আছে। এর আগে তুই কাজে মারছিস, কাজ থেকে 7-8 বছর আগে, এই নাম আমার বোন নীলা, ওর নাম বললো, এবং আরেকটা মেয়ে ফারজানা, ঠিক আছে, ওটাও খুব সুন্দর ছিল মেয়ে, সেম এজ যখন ও মারা যায় পানিতে পড়ে, ওর নাম বললো, ঠিক আছে। তারপর সেই ওরা কি করলো, সেই জিনটাকে সেই বোতলে বন্দি করে তাকে শাস্তি দেয়, এই আর কি আমার ঘটনা। যাই হোক, এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে আমার ঘটনাটা শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Bhoot FM, the night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, এবং শুনছেন ভূত এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন একটু অন্যরকম, যারা এখানে এসে উপস্থিত হন তারাও একটু অন্যরকম ঘটনায় শেয়ার করে থাকেন। সো আপনাদের উৎসাহ এবং আপনাদের ভালোবাসা পেলে আমরা আপনাদের সাথে আরো যেতে চাই অনেক দূর। আশা করছি আপনাদের সাথেই থাকবেন। এবং যদি আজকের এপিসোডটি আনফরচুনেটলি কেউ মিস করে ফেলেন, তাহলে আপনি আপনার গ্রামীণ ফোন নাম্বার থেকে ডায়াল করুন 404088। তাহলে দেখবেন যে আপনাকে এই এপিসোডটি শোনার অপশন দেওয়া হচ্ছে, যদি আপনি এই এপিসোডটি আবারও শুনতে চান বা মিস করে থাকেন। আর সেই সাথে যারা ইমেইল করতে চান তাদেরকে আমি বলি, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জন্যই বলছি, বারবার করে মনে করে দিই যে bhootfm@radiofurti.fm, এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। শুরুতে উল্লেখ করুন যে আপনি এখানে এসে ঘটনাটা শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা সরাসরি আপনার ঘটনাটা রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন অডিও ক্লিপটি। আমি কাছে অনেকের এসএমএস আসছে। নিহাল মাহফুজ ধানমন্ডি থেকে আমাদের এসএমএস করেছেন, ভূত এফএম শুনছি অস্থির লাগছে। রাব্বানি জুরাইন মার্কেট থেকে আমাদের এসএমএস করেছেন আমাদের সাদ রেহমান। মিল্টন রোশনী দাসপাড়া থেকে লিখেছেন, হাই রাসেল ভাই, হাউ আর ইউ। তিনি এবং তার ওয়াইফ সোনিয়া তারা আমাদের সাথে রয়েছেন। ইনাম আমাদের এসএমএস করেছেন বংশাল থেকে, থার্ড স্টোরি ওয়াজ অসম, আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও শাহরিয়ার রাফি আমাদেরকে, এছাড়াও সাদ রেহমানের এসএমএসটা আমি পড়লাম, আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন লিমন তিশা, আমাদেরকে এসএমএস করেছেন দীপ্ত মিরপুর 2 থেকে, এনজয় করছেন তিনি, তা জানিয়েছেন। মাহফুজ মুক্ত আমাদের এসএমএস করেছেন, রিজভি আমাদের এসএমএস করেছেন, আমিন এবং জসিম আমাদের এসএমএস করেছেন মালিবাগ থেকে, আমাদেরকে সুপ্ত ময়মন সিং থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন ঐশী, আমাদেরকে এছাড়াও ফালাক হোসাইন নেত্রকোনা থেকে এসএমএস করেছেন, অ্যাঞ্জেল আমাদের এসএমএস করেছেন, ফোর্থ স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। আমাদেরকে এসএমএস করেছেন ইথিকা, এবং তিনি বলছেন যে তিনি সুপারন্যাচারালস কোনো কিছু দেখেন নাই, বাট তিনি বিলিভ করেন সেগুলো। আমাদেরকে জাসিয়া এসএমএস করেছেন, এবং তানভীর দুজনেই আজিমপুর থেকে এসএমএস করেছেন। লিমন তিশার এসএমএসটি আমি পড়েছি। জোসেফ সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন। গৌরব আমাদের এসএমএস করেছেন। আজকের ভূত এফএম ফাটাফাটি হচ্ছে সেটা জানছেন, মানে যেগুলো প্রশংসা করেছে সেই সমস্ত ম্যাক্সিমাম এসএমএস করে আমি পড়ছি, কিন্তু বাকিটা পড়ছি না। রনি আমাদের এসএমএস করেছেন। এছাড়াও তিনি এবং তার ওয়াইফ আর্থিকা একসাথে শুনছেন। আমাদেরকে ফিমা এসএমএস করেছেন মাসুদ, এবং আরেকজন নাম পড়তে পারবেন না, আমাদেরকে এসএমএস করেছেন এমডি শীষ। এছাড়াও সাইদ এসএমএস করেছেন আমাদেরকে। আমি একটু পোস্টে যাই, আমাদেরকে এখানে ফেসবুকে লিখেছেন, দেখতে পাচ্ছি যে আজকের গল্পগুলো অসম, লিখেছেন শাইখ সাদ্দাম। এছাড়া আমাদেরকে সারোয়ার লিখেছেন যে তার কাছে মনে হয় একটু বেশি মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। আমাদেরকে ভূপাল 12 এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে বাবু ভাইয়ের স্টোরি অনেক ভয়ের। আমাদেরকে ফয়সাল খান এখানে পোস্ট পাঠিয়েছেন, কমেন্ট করেছেন এখানে, তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে ফয়সাল, আরেকজন ফয়সাল, তিনি এখানে একটা কমেন্ট করেছেন যে বাবু ভাইয়ের স্টোরি তার কাছে ভালো লাগে। ইমন শাহরিয়ার লিখেছেন আই লাইক ভূত এফএম। আমাদেরকে এছাড়াও শাকির আহমেদ মুন্না, তার কাছে অবশ্য ঘটনাগুলো শুনে ভয় লাগছে না।
রিফাত করিম আমাদেরকে এখানে পোস্ট করেছেন একটা, এবং তিনি লিখেছেন যে তুমি আমার পোস্ট পড়ো না কেন। এই তো পড়ে ফেললাম ভাই। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই এখানে কমেন্ট করছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদেরকে রকি মির্জা আমাদেরকে এখনো পর্যন্ত এখন এখানে পোস্ট করেছেন। শান্ত আমাদেরকে এখানে পোস্ট পাঠিয়েছেন এবং তিনি বাবু ভাইয়ের প্রশংসা করেছেন। আমাদেরকে রিশা আখতার আমাদের এখানে একটা কমেন্ট করেছেন এবং তিনি বলছেন তার খুব ভয় হচ্ছে। আপনি যদি করতে চান তাহলে সরাসরি চলে যান www.facebook.com/রেডিও ফুর্তি। আমরা চলে যাব ঘটনার প্রথম অতিথি আবারও ফিরে আসছেন আপনাদের সাথে। আপনি আরেকবার আপনার নামটা বলে তারপর আপনার ঘটনাটা প্লিজ শুরু করবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি তাওহিদ পল্লবী থেকে। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার মামার কাছ থেকে শোনা এবং ওনার লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমার মামা উনি বেসিক্যালি আর্মিতে ছিলেন। তো এটা ঘটনাটা অ্যাকচুয়ালি দিনাজপুরের উনি তখন ওখানে তার পোস্টিং ছিল। তো যে কোনো এক রাতে, অনেক রাতে, উনি ওনার সিনিয়রকে নিয়ে একটা জিপে করে উনি ওনাদের ক্যান্টনমেন্টে ফিরছিলেন। তো রাস্তার মাঝে আর কি হঠাৎ করে দূর থেকে কিছু পুলিশ তাদের গাড়িটা থামাতে বলে লিফটের জন্য, এবং তারা গাড়ি থামানোর পরে যেহেতু তারাও ডিফেন্সের এবং এরাও প্রশাসনের, সেই ক্ষেত্রে তাদের প্রতি তাদের তো একটা সটকনা থাকেই। তো থামানোর পরে যেটা দেখি যে ওই 3 জন পুলিশ ছিল, কনস্টেবল টাইপের, এবং একজন হয়তো এসআই হবে, তার সাথে একটা লাশ। কিসের লাশ? লাশটা হলো একটা বিষক্রিয়ায় মৃত একটা বডি আর কি। কিন্তু অ্যাকচুয়ালি এটা পোস্টমর্টেমটা হয়েছিল ওখানে অন দ্য স্পটেই, এবং এটাকে সুইসাইড না মার্ডার এটা বোঝা যাচ্ছে না। তবে হয়তো এলাকার চেয়ারম্যান যারা প্রভাবশালী আছে, জাস্ট শোনার কথা আর কি, যে হয়তো তারা এটাকে সুইসাইডাল ডিক্লেয়ার করার জন্য তারা চেষ্টা করছে আর কি, হোয়াট এভার। তো এখন তারা লাশ নিয়ে যাবে, কিন্তু তাদের থানাটা বেশ দূরে এবং তাদের থানায় ট্রান্সপোর্টের সমস্যাও ছিল। সেই ক্ষেত্রে তাদের ওই লাশটা বহন করে নিয়ে যাওয়া অত রাতে খুবই মুশকিল। তো আমার মামা যে জিপে যাচ্ছিলেন, ওই জিপটাতে মোটামুটি জায়গা ছিল আর কি, যে তাদেরকে লিফট দিলে। তবে যেহেতু থানা আর ক্যান্টনমেন্টটা একদিকে না, তবে মোটামুটি কিছু দূর, মানে মোটামুটি কাছাকাছি পর্যন্ত যাওয়া যাবে আর কি। পরবর্তীতে তারা বাকি রাস্তাটার ব্যবস্থা করে নেবে, এভাবেই কথা হয়েছিল আর কি। তো তারপরে তাদেরকে লিফট দেওয়া হলো, তো তারা উঠে বসলো। তো গাড়ি চালানো শুরু হলো, কিন্তু কিছুক্ষণ পরে আমার মামা উনি নিজেই গাড়িটা চালাচ্ছিলেন। তো উনি রিয়ার ভিউ মিররে একটা জিনিস খেয়াল করলেন, যে পেছন থেকে একটা আলোর মতো আসছে জিপের পেছনের অংশটা থেকে, সিগারেটের আলোর মতো। তো তার মাথায় এটা খেললো যে এরা মানে এদের যারা র্যাঙ্ক, তারা অবশ্যই এরকম একজন আর্মি সিনিয়র পার্সনের সামনে সিগারেট খাওয়ার কথা না, উইদাউট পারমিশন। এবং পরবর্তী সে ভালো করে খেয়াল করতে থাকলো, মানে গাড়ি চালাচ্ছে পেছনে খেয়াল করতেছে যে আসলে কে করতেছে। কিন্তু উনি ভালো করে, মানে পেছনে রাস্তায় কিছুটা আলো থাকে, চাঁদের আলো অথবা এরকম। তো উনি বুঝতে পারলো যে না, আসলে যারা ছিল তারা সবাই ঘুমন্ত অবস্থায়, এটা অন্য কেউ এটা খাচ্ছে। কিন্তু সেখানে ওই 3 জন ছাড়া একমাত্র লাশ, এছাড়া তো আর কেউ নাই। তাহলে সিগারেটটা কে খাচ্ছে? তো পরবর্তীতে সে তার সিনিয়র, উনি একটু ঝিমা মতো, যেহেতু রাত, তাকে সে একটু খোঁচা দিয়ে ওনাকে দেখালো যে পিছন দিয়ে একটু দেখেন। তো সেও দেখলো ওটা, উনি বললো যে তুমি গাড়ি থামাও। গাড়িটা থামানোর সাথে সাথে নামলো। নামার পরে দেখলো যে ওই 3 জন ঘুমাচ্ছে, তবে লাশটাকে তারা যেভাবে শোয়ে রাখছিল, মাথাটা কিন্তু সেই পর্যায়ে নাই, মাথাটা বাম দিকে হেলে গেছে। হ্যাঁ, তো তাদের কাছে ব্যাপারটা খুব একটা স্বাভাবিক মনে হয়নি, যে না, সামথিং রং। তখন তারা পুলিশদেরকে বললেন যে আমরা তো আর তোমাদেরকে লিফট দিতে পারবো না, তোমরাই করো, অন্য ব্যবস্থা দেখো। তখন পুলিশরা বলল যে স্যার, এখনো তো রাস্তা অনেক দূর বাকি, এত দূর এই লাশ নিয়ে আমরা কোথায় যাব? এখানে না একটা গাড়ি না কিছু, আমরা তো পারতেছি না স্যার। তখন এই নিয়ে বেশ কিছুক্ষণ ওনারা কিছুতে রাজি হলেন, কারণ ওনারা বুঝতে পারতেছেন যে এটা স্বাভাবিক কিছু না। পরবর্তীতে তারা বলে স্যার তাহলে একটা কাজ করি, আমরা আশেপাশে গ্রাম থেকে একটা ভ্যান জোগাড় করি, করে ভ্যানটা দিয়ে লাশ পাঠিয়ে দিয়ে আপনি স্যার আমাদেরকে একটু লিফট দিয়ে কিছু দূর আগান, পরবর্তীতে আপনারা ক্যান্টনমেন্ট চলে যান, বাকি রাস্তাটা আমরা ব্যবস্থা করে নিব। তো ওনারা বলে যে আচ্ছা ঠিক আছে, বাট লাশ আমি আমার জিপে রাখবো না। তো পরবর্তীতে অনেক কষ্টে পুলিশ যে একজনকে ধরে ধরে নিয়ে আসলো, ভ্যান চালক। সে এক বেশি টাকা দেওয়ার বলে, ওইটা গরিব এলাকা, তো সেখানে মোটামুটি কিছু টাকা পয়সাই করে তাকে রাজি করানো হয়েছে। হওয়ানোর পরে সেই লাশ দিয়ে সেই ভ্যান চালক একা তাকে পাঠাই দেওয়া হলো।
তো তারা জিপ নিয়ে গেছে, তারা অতি সহজেই ভ্যানকে ক্রস করে চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরে ক্যান্টনমেন্ট যখন আসছে তখন মানে যে রাস্তাতে যাবে ওই রাস্তার মাথায় ওদেরকে নামাই দিয়ে ওনারা চলে গেছেন ক্যান্টনমেন্টে। ওরা পুলিশটা তারপরে নিজেদের থানায় গেছে। তো পরবর্তীতে ওনাদের একটা আগ্রহ হয়েছে যে এরকম একটা লাশ ওরা ভ্যান দিয়ে পাঠালো, পরবর্তীতে লাশটা কিভাবে পৌঁছালো এই খোঁজটা ওনাদের আমার মামা বললো যে নেওয়ার ইচ্ছা। তো উনি পরবর্তীতে পরের দিন সকালে উনি থানায় গেলেন যে ঘটনাটা জানার জন্য যে কি হলো শেষ পর্যন্ত। তো উনি যে জিনিসটা জানতে পারলেন সেটা অত্যন্ত কি বলবো লোমহর্ষকই বলা যায়। কি রকম যে ওই পুলিশটা তো থানায় পৌঁছায় গেল, তারপরে ওই ভ্যান চালক লাস্ট পর্যন্ত আসলো ভ্যানটা নিয়ে ঝড়ের গতিতে থানায়, এবং যখন ভ্যানটা নিয়ে এসে পৌঁছালো দেখা গেল ভ্যানের উপরে এলো পাথারি লাঠির বাড়ির দাগ, এবং ওই ভ্যান চালক এসে থানার যে সামনের এরিয়াটা, থানার সামনে যে ফাঁকা জায়গাটা ওখানে এসে সে অজ্ঞানের মতো পড়ে গেল আর কি। তবে তখন তার এবং গায়ে তার প্রচন্ড তাপ। তখন তাকে পুলিশ জিজ্ঞেস করছে কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? তখন ভ্যান চালক যেটা বললো যে, এবং সে কিন্তু পরবর্তীতে মারা গেছে, তবে সে সেই সময় যেটা বললো যে সে যখন একা হয়ে গেল, সবাই চলে গেল তাকে ছেড়ে, সে লাশটা নিয়ে আসতে কিছুক্ষণ পরে সে ফিল করলো ভ্যানের পেছনে নড়াচড়া। লাশ ছাড়া তো আর কিছুই নেই ওখানে, ভ্যানের পেছনটা নড়াচড়া করতেছে, এবং সে পিছনে তাকায় দেখলো যে লাশটা উঠে পড়ছে এবং অট্টহাসি, লাশটা অট্টহাসি দিচ্ছে এবং রীতিমতো আশেপাশে যা ছড়িয়ে পড়তেছে আর কি। তখন সে বুঝতে পারছে যে সে এখানে একা, তার চিৎকার করেও লাভ নেই, কেউ বাঁচাতে আসবে না। সে লাশটা থামাতে, লাশটা বসে আছে বাট আর কোনো নড়াচড়া করতেছে না। তখন সে লাশটাকে থামিয়ে মানে ভ্যানটা থামায় সে আশেপাশে যে লাঠি মানে গাছের ডাল ভেঙে লাশের উপরে সমানে পিটানো শুরু করলো আর কি, যে ওটাকে সরানোর জন্য, কারণ ওকে হয়তো ধরতে পারবে না। এবং একসময় ওটাকে বাড়িটাকে দিয়ে শোয়ে ফেলানোর পরে তার হাসি কিন্তু ননস্টপ চলতেইছে। ওই অবস্থাতেই সে ভ্যানটা যেভাবে পারছে দৌড়াদৌড় যা জানে পড়ে থানা পর্যন্ত নিয়ে আসছে। আসার পরে তার আর তখন পরবর্তীতে তার প্রচন্ড অসুস্থ হয়ে 1-2 দিনের মধ্যে সে মারা গেল। এবং অ্যাকচুয়ালি দুঃখজনক যে ভ্যান চালকটা একমাত্র ওই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিল। তো পরবর্তীতে থানা এবং আর্মিদের পক্ষ থেকে তাদের পরিবারকে কিছু সাহায্যও করা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি তাদের যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে। তো রাসেল ভাই এই ছিল আমার। আপনাকে অনেক ধন্যবাদ আপনার চমৎকার ঘটনার জন্য। গালাগালি করতেন হয়তো এই জন্য ভয়ঙ্কর। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে এমডি আরশাদ খাঁ, তিনি অবশ্য ভয় পাচ্ছেন না। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে তাজুল ইসলাম, তিনি এখন তিনি আমাদেরকে একটা পোস্ট করেছেন, এখানে কমেন্ট করেছেন আর কি। তিনি একজন নিয়মিত শ্রোতা, তবে তিনি লাইভ না পরে শোনার চেষ্টা করেন। আমার কাছে মনে হয় যে আপনার লাইভ শোনাটা সবচেয়ে বেটার, এবং আমরা সবাই একসঙ্গে যেহেতু যদি শুনি এতগুলো মানুষ, সেটা অনেক বড় একটা ব্যাপার, তাই না? আমাদেরকে এছাড়াও ইমন শাহরিয়ারের আরো একবার পোস্ট পাঠিয়েছেন তার মানে, এবং তিনি লিখেছেন যে আজকের সবগুলো স্টোরি অসাম। আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এখানে কমেন্ট করছেন কিন্তু। এবং সাগর হোসাইন শুভ্র, তিনি আমাদের সাথে নতুন জয়েন করেছেন, তিনি স্বাগত জানাতে বলেছেন তাকে। আপনাকে জানাচ্ছি অনেক 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 শুভকামনা এবং সাথে ওয়েলকাম টু ভূত এফএম, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে ফেসবুকে পেয়ে যাব এবং আপনাকে রেগুলার পেয়ে যাব আমাদের এই প্রোগ্রামে। আর এছাড়াও আমি আরো অনেকেরই পোস্ট দেখতে পাচ্ছি, একে একে ইনশাআল্লাহ যদি সময় পাই তাহলে পড়ব। আমি চলে যাচ্ছি আরো একজন অতিথির কাছে। আপনার নাম, যিনি এসেছেন সিলেট থেকে, তিনি শেয়ার করেছেন একটা ঘটনা। সেকেন্ড ঘটনায় যাবেন, আপনার নামটা বলে আপনার ঘটনাটা প্লিজ একটু শুরু করুন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি সাদিয়ান সিলেট থেকে। তো রাসেল ভাই, ঘটনাটা আমার নিজের লাইফেই ঘটে যাওয়া। আমি তখন প্রায় ক্লাস 4-এ পড়ি, 4-5 এরকমই পড়ি। তো আমাদের মসজিদ একটা আছে আমাদের বাড়ির সাথেই লাগানো। তো এই মসজিদে আমরা সাধারণত আমরাই আজান দিই, বা নামাজের ব্যবস্থাটা আমাদের ইমাম আছেন, বাট আজানের ব্যবস্থাটা আমরাই দিতাম। তো আমাদের মসজিদে তখন মাইকের ব্যবস্থা হয়নি, তো আমরা আজানটা মসজিদের ঠিক বাইরে বারান্দার পাশেই দিতাম। তো আমি এরকম স্বাভাবিক আমরা আজান দেই। তো আমি একদিন জোহরে আজান দিতে গেছি। তো আজান দেওয়ার সময় আমি যেখানে দাঁড়াইছিলাম, তো সেটা ছিল একটা বড়ই গাছের ঠিক সামনেই। তো সামনে না, উল্টা বললাম, আমি ঠিক পিছনে, আমার সামনে ছিল বড়ই গাছটা। তো আমি এটা সবার সামনে মানে প্রায় উড়ে গিয়ে উনি একটা ওই টিউবওয়েলের পাশে যেয়ে পড়ে, ওনার পা ছিলে যায়, হাত ছিলে যায়। একই ঘটনা আপনাদের দুজনের সাথেই ঘটে? তখন কিন্তু আমার বাবা সহ
এবং সেটা সবার সামনে, বাবা দুজনে মিলে হ্যাঁ দুজন মিলে। তখন কিন্তু আমি সেন্সলেস, আমি কিছু বলতে পারি না, মানে সবার সামনে জিনিসটা ঘটে যে উনি কিছু বলতে পারেন না, উড়ে গিয়ে পড়েন, জাস্ট উনি গিয়ে পড়েন, তারপর ওনার হাত পা ছিলে যায়, কেউ কিছু বলতে পারে না। আমার দাদু তখন আসতেছিলেন খুব সম্ভব, আমার দাদু একজন ছিলেন আমাদের পাশের বাড়ি, উনি আসতেছিলেন, উনি বলছেন যে উনি নিজের চোখে দেখতেছেন যে মানে কি ঘটলো এটা, মানে উনার সামনে উনি দেখতেছেন যে উড়ে গিয়ে পড়লেন, কিছুই বলার ছিল না, এটাই মানে উনি দেখলেন যে পড়ে গেছেন। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আমাদের একটা ছোট বিরতি নিতে হচ্ছে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসব। জমে গেছে কিন্তু ভূত এফএম, এবং আমাদের সাথে থাকবেন আশা করছি, এবং বাকিটা সময় আরো বেশি জমজমাট করে তুলতে পারবো যদি আপনারা থাকেন। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি জাস্ট একটা ছোট্ট এবং খুব ছোট বিরতির পরে। This track was downloaded from FusionBD.com. Bhoot FM. The night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাস্তাল আছি, সাথে ঘড়িতে সময় রাত 1:29 এবং চলছে ভূত এফএম। আমার সাথে রয়েছে মাসুম, মিউজিক নিয়ে প্রচন্ড ব্যস্ত, এবং রয়েছেন আমাদের আজকের অতিথিরা। আর সবচাইতে বেশি মানে রয়েছেন যারা, তারা হচ্ছে আপনারা আছেন বলেই চলছে ভূত এফএম। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আবার ঘটনাটা শুরু করবেন। আরেকবার নামটা বলতে হবে প্লিজ। আমি আসিফ, নয়াপল্টন থেকে। তো আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটা যেটা বলবো সেটা আমার সাথে হয়নি, এটা আমার বোনের সাথে হয়েছিল। তো আমার বোন সে টাঙ্গাইলে সরকারি মেডিকেল কর্মকর্তা হিসেবে সে নিয়োজিত আছে। সেখানে সরকারি কোয়ার্টার পাওয়ার আগে সেখানে আরেকটা সরকারি ফ্যাসিলিটিতে সে মানে থাকতো আর কি। তো ঘটনাটা যেরকম ঘটেছিল যে সে যে ফ্লোরে থাকতো সেটা ছিল হচ্ছে আপনার 3তলা ফ্লোরে, এবং সেই ফ্লোরে আর কেউ থাকতো না। যে ঘটনা যেটা ঘটেছিল যে সে রাতের বেলা ঘুমিয়ে আছে, তো হঠাৎ করে আপনার লোহা গড়ানোর আওয়াজে তার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা আধোভাবে ঘুম ভাঙে, সে আধো চোখ মেলে তার বাম পাশে কাত হয়ে দেখে যে দুটো ছোট ছোট বাচ্চা তারা মানে বসে আছে, একজন আরেকজনের দিকে জাস্ট একটা লোহার বল গড়িয়ে দিচ্ছে, এবং যখন গড়িয়ে দিচ্ছে সেটা জ্বলে উঠছে আগুনের গোলার মতো। আচ্ছা, তো সে খেয়াল করলো যে বাচ্চা দুটো মানে মুখের দিকে তাকিয়ে দেখলো ওদের চোখ মুখ কিচ্ছু নাই। তো সে যখন আরেকটি চোখ খুলে ভালোভাবে তাকাবার চেষ্টা করলো, তার সাইডে যে বাচ্চাটা ছিল সেটা তার দিকে ফিরে জাস্ট ঠোঁট দিয়ে কথা না বলা বা শুষ করার মতো একটা ইন্ডিকেশন করলো। তো এটা দেখে আপু যখন ধরপড়ে ওঠার চেষ্টা করলো, সে ফিল করলো যে কোনো কিছু দুটো আঙ্গুল দিতে দুটো চোখ চেপে ধরে একদম বালিশের সাথে চেপে রাখছে তার মাথা, এবং সে ওই অবস্থায় ফিল করলো যে তার পেছনে, সে যে শুয়ে আছে তার পেছনে 5 থেকে 7 জন অবয়ব দাঁড়ায় আছে। তো মানে জাস্ট তাদের গম গম আওয়াজ সে শুনতে পাচ্ছিল। তো এটা শোনার পরে আমার বোন ওইখানে সেন্সলেস হয়ে যায়। তো পরবর্তী সকালে সে আলহামদুলিল্লাহ নিজের থেকে ঘুম থেকে ওঠে, এবং ঘুম থেকে উঠে সে অনেক খারাপ ফিল করে, ওর গায়ে জ্বর আসে। তো জ্বর আসার পরে 3 দিনের মতো জ্বর ছিল। পরে যখন মানে আমাদের ফ্যামিলির মুরব্বীদের সাথে ও যখন এই ঘটনাটা শেয়ার করে, তাদের মধ্যে একজন বুজুর্গ বলেছিলেন যে তিনি জিনের বাচ্চাদের খেলতে দেখছে। তো এরপর থেকে আমার বোন আর রাতে সাধারণত একা ওখানে থাকেন না, ইনফ্যাক্ট ওখানে থাকেনি না, ওখানে ডিউটি করে দিনের বেলা সে চলে আসে। তো এই আমার ঘটনা আসলে। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমিও একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সত্যি তো যদি এই রাতের বেলায় হঠাৎ করে, আমি এরকম শুনিনি কিন্তু, যে চোখ চেপে ধরে, এটা কিন্তু খুব অদ্ভুত। এবং উনি দেখাচ্ছিলেন যেভাবে, সেটা খুব অদ্ভুত, যে 2টা নখ দিয়ে চোখ চেপে ধরা। এবং রাতের বেলায় হঠাৎ করে যদি এরকম একটা কোনো ঘটনার সম্মুখীন আপনি হয়ে যান, তাহলে বুঝতেই পারছেন যে কিরকম ভয়ঙ্কর হতে পারে সেটা। গৌরব আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন পাপড়ি ভূতের গলি থেকে। লাস্ট ঘটনাটা সত্যি অসম। শামীম SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন তন্ময় দিনাজপুর থেকে, এবং তার কাছে খুব ভালো লাগছে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শামীম বাবু। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এখানে নাবিল খুলনা থেকে, তিনি SMS করেছেন, এবং তিনি বলেছেন যে আমার গল্পটা ভীষণ ভয়ঙ্কর, পাঠিয়ে দিন bhutfm@radiofuti.fm bhwtfm@radiofuti.fm। খুলনা থেকে প্রচুর ঘটনা আসে, এবং খুলনার ম্যাক্সিমাম ঘটনা কিন্তু খুব ভয়ের হয়।
সো আমি অনেক ইন্টারেস্টেড আপনার ব্যাপারে। আমাদেরকে এছাড়াও আরো অনেকে এসএমএস করেছেন। মিজান জহুরুল হক হল থেকে আমাদের এসএমএস পাঠিয়েছেন। এছাড়া আমাদেরকে এসএমএস পাঠিয়েছেন দেখতে পাচ্ছি প্রিন্স ঢাকা থেকে, আমাদেরকে মাটি ময়মনসিং থেকে এসএমএস পাঠিয়েছেন, আমাদেরকে এসএমএস পাঠিয়েছেন অপু কর্মকার, এছাড়া রোমান্টিক ভূত আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন অমিল এবং টুডেজ ভূত এফএম ইজ অসম। আচ্ছা, আমাদেরকে এছাড়া পারভেজ এসএমএস করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি শুভ চট্টগ্রাম থেকে, আর রিদিকা আমাদের এসএমএস করেছেন লাস্ট স্টোরিটা অনেক অসম ছিল। পুতুল আমাদেরকে ঝালকাঠি থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন ভয় লাগছে আর ভালো লাগছে। ডিজে রাজ আমাদের শান্তিনগর থেকে এসএমএস পাঠিয়েছেন। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি আরিফ এয়ারপোর্ট কাওলা থেকে আমাদের এসএমএস করেছেন। পুতুল আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি প্রভা আব্দুল্লাহ, এছাড়াও কবির জিঞ্জিরা থেকে আমাদের এসএমএস পাঠিয়েছেন আমাদেরকে, মানে নাম লেখেনি, লিখেছেন শুধুমাত্র জাস্ট অসম। সো নামটা একটু লিখে দিলে বেশি ভালো হতো। আমরা চলে যাচ্ছি আবার বাবু ভাইয়ের কাছে। তার একটা ঘটনা রয়েছে, ছোট একটা এক্সপিরিয়েন্স রয়েছে, অনেক বড় এক্সপিরিয়েন্স। সেটা কিভাবে শুনবেন সেটা হয়তো আপনি জানিয়ে দিতে পারবেন, বাট আমরা এখন মূল জিনিসটা শুনবো। হ্যাঁ, okay, Russell bhai, thank you for letting me giving me the opportunity. Okay. আচ্ছা, এই স্টোরি আসলে স্টোরি না, ইটস অ্যান এক্সপেরিয়েন্স। অ্যাকচুয়ালি আমরা আপনার স্ক্যানার্স গিয়েছিলাম এক সময় আপনার ঢাকার কাছে, জায়গাটা হচ্ছে আপনার ঢাকার কাছে না, সরি, সিরাজগঞ্জের কাছে একটা জায়গায়, স্পেসিফিক লোকেশনটা বললাম না। এই জায়গাটার মধ্যে অনেক রকম কথা শোনা যায় যে ওখানে আপনার মানে খুব খারাপ একটা জায়গা, মানে নদীর পাড়ে এক পাশে শ্মশান ঘাট, আর একটা পাশ হচ্ছে আপনার বেশ উপত্যকার মতো আর কি, অনেকটা ইট সিমস লাইক টু মি, এরকমই লাগলো। বেশ বড় একটা মাঠের মতো উঁচু জায়গা, ওখানে একটা বড়ই গাছ আছে উপরে, এবং ওটা বেশ ভয়ঙ্কর জায়গা। ওখানে নাকি মানুষকে প্রায় আমরা শুনেছি যে তুলে নিয়ে গেছে বড়ই গাছের উপরে এবং ঝুলায় রাখছে। তারপর মাটির কিছু জায়গা ছিল আপনার মানে নদীর পাড়ে জায়গা, ওখানে নাকি মানুষকে গেড়ে ফেলে, মানে মাটির নিচে মানে পুঁতে ফেলছে, এরকম কাহিনী শোনা যায়। এমন ওখানে আপনার গরু ডেবে গেছে এরকম শুনছে। তাই আমি ফার্স্টে মনে করছিলাম কুইকস্যান্ড, চোরাবালি। পরে দেখলাম ইটস নট লাইক দ্যাট, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা কাদার জায়গা, যেখানে আমরা হেঁটেও দেখছি কোনো চান্সই নাই ওখানে। না, চোরাবালি থাকার কোনো চান্স নেই। তো যেটা হয়, ওখানে আমরা গিয়েছিলাম, আমাদের সাথে আমাদের আবরার ভাই ছিল, দেন আমার এক ভাইগনা ছিল, হাবিব ভাই যাওয়ার কথা ছিল, উনি যেতে পারেনি কোন একটা কারণে। তো যাই হোক, তো ওখানে যেটা দেখি রাসেল ভাই, অনেকের কাছে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা আসে। অনেকেই বলে অনেক কিছু দেখি না, বা অনেক কিছু জানি না, বা ভূতে বিশ্বাস করে না, বা অতি প্রাকৃত জিনিসে বিশ্বাস করে না। তো যার বিশ্বাস তার কাছে, সবার তো সুযোগ হয় না সবকিছু এক্সপিরিয়েন্স করার জীবনে, ঠিক না? মানে আচ্ছা, মানে সবাই যে এক্সপিরিয়েন্স করবে তাহলে তো ডিফারেন্ট ব্যাপার হয়ে যেত। তাহলে তো এটা জিন কথাটার অর্থই হচ্ছে লুকায়িত একটা জিনিস, ঠিক আছে, ইটস হিডেন। তো এই জিনিসটা যে সবাই দেখতে পেত তো ডিফারেন্ট একটা কাহিনী হতো। বাট কিছু কিছু জায়গায় আমার জীবনে সুযোগ হয়েছে কিছু জিনিস দেখার, কিছু এক্সপিরিয়েন্স করার, সেটার মধ্যে এটা একটা। তো ওই জায়গাটা যখন আমরা যাই, আমাদের আরেকটা কাজ ছিল তখন আসলে প্রজেক্টের, সেখানে যাওয়ার, বাট আমরা একটু আর্লি চলে যাই, আপনার 7টার দিকে, সন্ধ্যা 7টা 7:30টার দিকে চলে যাই ওখানে। তো যাওয়ার পর ইট ওয়াজ এ ডিফারেন্ট এনভায়রনমেন্ট রাসেল ভাই, যে আপনি শুনতে পাবেন যে আপনার ডাকছে, আপনার ঝিঝি পোকা, ব্যাং, বিভিন্ন জিনিস নদীর পাড়ে যেটা হয়, এবং আরেক পাশে যেহেতু শ্মশান নদীর ওই পাড়টায়, মানে ডিফারেন্ট টাইপের একটা সাউন্ড। তো ওখানে আমরা যাই 3 জন, যাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, এবং ওই জায়গাটাই যাই যেখানে নাকি মানুষ বলে খারাপ জায়গা। তো ওখানে যাওয়ার পরে আমাকে কথা বলছি, জাস্ট আমি ছবি নিচ্ছি এক পাশে, আমার কাছে আপনার ছিল ক্যামেরা ছিল, সেই মানে স্পেশালি মডিফাইড ক্যামেরা, তো ওটাতে ছবি নিচ্ছি। এই সময় আপনার পেছন থেকে আবরার ভাই বলতেছে, বাবু আপনি দেখছেন? তো আমি বললাম কি সেটা? তো আমি ঘুরে তাকালাম, উনি বললো যে একটু আগে আকাশে হাটের ডান দিক থেকে বাম দিকে একটা আলো চলে গেল। আমি বললাম এটা কি ফলেন স্টার? বলে না, ইটস নট শুটিং স্টার। আমি জানি শুটিং স্টার কি, এটা ঠিক বেগুনি রঙের একটা আলো, এটা ডায়া হবে আপনার 2 ফিটের মতো, উনি যেটা বর্ণনা করছেন 2 ফিটের মতো ডায়া, ডান থেকে বামে স্ট্রেট চলে গেছে, ইটস নট ফলিং, নিচের দিকে পড়তেছে না, ডান থেকে স্ট্রেট সরল রেখা চলে যে সোজাসুজি যে আপনার ওটা নাকি উধাও হয়ে গেছে। এবং সাথে সাথে আমার ভাগনা ছিল বাসে, সে বলছে যে আঙ্কেল আমিও দেখছি জিনিসটাকে। আমি দুজনের কথা যখন শুনলাম তখন আমি শুনলাম, এবং ওরা যখন এই কথাটা বলতেছে, আমি যেটা দেখলাম ওদের থেকে 10 থেকে 12 ফিট পেছনে একটা ছায়া, ঠিক লাইক কারো ছায়া পড়লে যেরকম সেরকম একটা ছায়া, মানুষের মতো হাইট, সেটা আপনার নদীর পাড়ে নেমে হেঁটে ধরেন, মানে মনে হলো হেঁটে 10-12 ফিট যে হাওয়া হয়ে গেল, মানে বাতাসে মিলাই গেল, এন্ড মানে খুব স্ট্রেঞ্জ। এটা দেখে আমার গায়ে গুজ বাম্প হয়, আসলে জিনিসটা কি।
এবং তখন আমরা যখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক দ্যাট মোমেন্ট আপনার নদীতে আমাদের থেকে প্রায় ধরেন হাফ মাইল, মানে ধরেন 1 কিলোমিটার দূরে একটা আলোটা একটা বল, আলোর বল, ইটস লাইক ফুটবল বা তার থেকে একটু বড় সাইজ, এরকম একটা বল, আলোর বল, সেটা নদীর মধ্যে নাড়াচাড়া করতেছে, ডান থেকে বামে যাচ্ছে, বাম থেকে ডানে আসতেছে। তো ফার্স্ট টাইম মনে করলাম এটা কি কোনো আসলে আপনার নৌকা, মানুষের নৌকার উপরে দেখা যায় যে কুপি টুপি জ্বালায় কাজ করে। তো নৌকার হ্যাঁ, এখন কুপির আলো যেটা হয় সেটা কিন্তু স্থির হয় না, এটা কাঁপে এবং দূর থেকে আপনি বুঝতে পারবেন। তা আমি যেটা করলাম, আমাদের তো ফ্ল্যাশ লাইট ছিল পাওয়ারফুল, ঠিক ওই জায়গায় ফ্ল্যাশ লাইট মারলাম। ফ্ল্যাশ লাইট মারার পর কিছু নাই, কোনো আলো নাই ওই জায়গায়, নৌকা তো দূরের কথা, কিছুই নেই, মানে নদী ফাঁকা, জাস্ট দেখে মনে হচ্ছে। হ্যাঁ, এবং আবরার ভাবে ফ্ল্যাশ লাইট মারছে, আমরা দুজনেই ফ্ল্যাশ লাইট মেরে দিচ্ছি, কিছু নাই। এবং আমরা অনেকক্ষণ তাকায় থাকলাম, ফ্ল্যাশ লাইট অফ করে দিলাম, আবার কথা বলতেছি, ঠিক উইদিন লাইক 20-30 সেকেন্ডস আবার সে আলোটা, এবং এটা মুভ করতেছে এমন ভাবে যেমন আপনি যদি কেউ একটা বাইকের উপরে যদি একটা বড় আলো নিয়ে কেউ যদি খুব ফাস্ট ডানে চালা যায় আবার বামে চালা যায়, ঠিক এরকম করে আসতেছে। অ্যান্ড ইটস নট ফসফরাস। ফসফরাস জিনিসটা আমরা জানি, ফসফরাস কি, এটা ফসফরাস না, পানির উপরে নট পানির নিচে মুভ করতেছে। এবং মানে বেশ ভয় পেয়ে যায় আমরা জিনিসটা দেখে, ফার্স্টে কিউরিয়াস, পরে ভয় পাই, কারণ জিনিসটা আলোটা কাছে আসতেছিল আমাদের থেকে। এক পর্যায়ে আমি আবরার ভাইকে বলি, ভাই চলেন, জিনিসটা খারাপ হতে পারে। আবরার ভাই বলে, না না বাবু ভাই, আর একটু দেখি, আলো দেখতে হবে, আমরা তো আসছি ইনভেস্টিগেশন করতে। এখানে দেখতেছি এবং আলোটা আপনার ডানে বামে করতে করতে একটা পর্যায়ে আমাদের থেকে প্রায় 500 ফিট 500 ফিট এরকম দূরে চলে আসে। তখন কিন্তু আসলে আমরা মনে করি না, দাঁড়ায় থাকাটা নিরাপদ না, ওখান থেকে আমরা আস্তে করে সরে যাই। এবং মানে তখন আমরা চলে যাচ্ছি, তখন কিন্তু আলোটাকে আর দেখি নাই when we left। এবং মানে ভেরি স্ট্রেঞ্জ থিং, কারণ এটার কোনো এক্সপ্লেনেশন আমরা পাই নাই। আমাদের এটার কিন্তু আপনার লাইভ ভয়েস টেকিং আছে, আমরা ওই জায়গায় দাঁড়ায়, এটা তখন আমাদের ভয়েস রেকর্ডার অন ছিল, আমার মানে ওই কনভারসেশন অ্যান্ড ওই মুহূর্তটা আমরা রেকর্ড করছি, প্লাস আমাদের ভিডিও ক্যামেরা অন ছিল। ভিডিও ক্যামেরাতে আলোটা আসছে জাস্ট লাইক একটা মোমবাতির মতো দূরে, মানে এটা মানে ভালো কিছু আসে না, কারণ ওইটা নাইট ভিশন ভিডিও ক্যামেরা ছিল না। আচ্ছা, তো ওখানে আপনার কাছে মোমবাতির মতো নাড়াচাড়া করতেছে, আর ভয়েস ক্লিপটা পুরো আছে। এটা আমাদের ওই যে স্ক্যানার সাইটে গেলেই পাবে, মানুষ শুনতে পাবে, লাইভ যদি ফিলটা পেতে চায়। আমার কাছে একটা জিনিস চিন্তা হয় যে, আচ্ছা আপনার কাছে কি মনে হয়েছে যে এই যে জায়গাটা এরকম ঘটনাগুলো ঘটলো, এর ব্যাকগ্রাউন্ডটা কি আসলে, মানে কেন? এর ব্যাকগ্রাউন্ডটা আসলে রাসেল ভাই, আমি যথেষ্ট স্টাডি করি এবং স্টাডির মিনিং যেটা বলছি, জিন সম্বন্ধে অনেক কথা বলা আছে। জিন জিনিসটা যারা বিশ্বাস করে, এটা অবশ্যই বিশ্বাস করি আমরা, মানে বিভিন্ন ধর্মগ্রন্থে জিনের কথা বলা আছে বিভিন্ন ভাবে। তো এরা জিন মানে হচ্ছে আনসিন, মানে মানুষের সামনে আসে না, হিডেন। তো ওরা যেটা করে, আপনার বিভিন্ন ব্যারেন ল্যান্ড হচ্ছে ওদের থাকার জায়গা, আচ্ছা, খালি জায়গা যেখানে ধুধু প্রান্তর, কেউ থাকে না, মানুষ আসে না। এই জন্য বলা হয় যে দেখা যায় যে পরিত্যক্ত বাড়িতে এবং ওদের আবাসস্থলই সেটা। ব্যারেন যেসব জিনিস, পুরনো আবাস, মানে আপনার ছেলে, মানে যেসব বাসা বাড়িতে যেখানে নাকি মানুষ থাকে না, ভাঙাচোরা পরিত্যক্ত বাড়ি, গাছ, মানে আপনার খোলা প্রান্তর। এবং আরেক ধরনের জিন থাকে হচ্ছে বাথরুমে, রেস্টরুমে থাকে, এটা হচ্ছে আপনার ওদের মধ্যে একটা কাইন্ড, ওরা থাকে ওইখানে। এবং এই যে খোলা প্রান্তরগুলা, যে পরিত্যক্ত বাড়িগুলা, এগুলা তো ওরা থাকে। তো মানে পরিত্যক্ত বাড়িতে আর খোলা প্রান্তরে না থাকলেও বাথরুমে যে কোনো সময় এটা যে কোনো মানুষ এক্সপিরিয়েন্স করতে পারে এটা, এবং যারা শুনছেন তাদের মধ্যে যে কেউ একজন আজকে করে ফেলতে পারে। এটা কেউ বিশ্বাস না করলে, মানে আমি বলবো যে এখন তার লাকে ঘটে নাই, ঘটতেও পারে, মানে ঘটতেই হবে এমন কোনো কথা নেই, বাট ঘটে যেতেও পারে। এটার কোনো মানে আসলে এক্সপ্লেনেশন ভাবে দেওয়া যায় না, বাট ওরা থাকে ওইসব জায়গায়, ওরা পছন্দ করে থাকতে। এবং মানে আপনি যদি এই জিন সম্বন্ধে ইনফরমেশন কেউ কালেক্ট করে, তাহলে তাদের সম্বন্ধে আরো ভালো জানতে পারবে যে তারা কোথায় থাকে। তাদের মধ্যে যারা দুষ্টু প্রকৃতির, তারাও একটা ক্ল্যান, তারাও একটা গোষ্ঠী, এবং তাদের মধ্যে যারা দুষ্টু প্রকৃতির, তারাই মানুষকে ভয় দেখায়, তারাই মানুষকে। বাথরুমে যারা থাকে অবশ্যই তারা ভালো কিছু না, মানে 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 খুব ভালো মানুষ না। ভালো মানুষ যেমন ভালো জায়গায় থাকে, দুষ্টু জিনরা আবার সেরকম বাথরুমে থাকে, তার সেটাই কাছাকাছি থাকে না। ড্রেনে, অ্যালিতে, নোংরা জায়গায়, পরিত্যক্ত বাড়িতে, এসব জায়গায় ওরা থাকে, এবং ওদের এটা আপনার থাকার জায়গা। আপনার যে জায়গায় গিয়েছিলেন ওখানে এলাকাবাসীর কাছ থেকে নিশ্চয়ই আপনারা শুনেছেন? হ্যাঁ, সেটা, এবং ওটা সাক্ষাৎকারও আমরা নিয়েছি, এবং সবগুলো সাউন্ড ক্লাউডে আছে আমাদের। ওখানে এলাকার মানুষ কি কি ঘটছে সেটা বলছে, যে এখানে এই ঘটে, এবং ওখানে রাতের বেলা কেউ যায় না,
কেউ চায় না। না কেউ ওই জায়গায় মানে না। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই অলরেডি ফেসবুকে আরো পোস্ট করতে শুরু করেছেন এবং অনেকেই অনেক পোস্ট করছেন, এবং আপনিও যদি চান তাহলে ফেসবুকে যেয়ে কিন্তু পোস্ট করতে পারেন, এবং আপনাদের মতামত আপনারা জানেন যে আমাদের কাছে অনেক মূল্যবান, অনেক বেশি জরুরি। সো চাইবো যে আপনারা বেশি বেশি করে পোস্ট পাঠান আমাদের কাছে, এবং জানিয়ে দিন যে কোন ঘটনাগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগছে এবং কোন ধরনের ঘটনা আপনারা আরো বেশি বেশি চান, সেগুলো অবশ্যই আমাদের জানাতে পারেন। আমাদের পেজে আমাদের যে পোস্টটা রয়েছে সেখানে আপনি লাইক দিয়ে সঙ্গে সঙ্গে কমেন্ট করে ফেলতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। সুতরাং আমরা আপনাদের সেই মতামতের অপেক্ষায় আছি। আমাদেরকে আমি দেখতে পাচ্ছি একজন আমাদের এখানে কমেন্ট করেছেন, তাসকিন আহমেদ রাজীব। তিনি বলছেন আমার কাছে অনেক ভয়ঙ্কর ঘটনা আছে, তো সেগুলো আপনি অবশ্যই পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা তো চাচ্ছি। আমাদেরকে জুবায়ের খুলনা থেকে আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলেছেন ভূত এফএম ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদেরকে এছাড়াও ফারহান গাজী SMS করেছেন, লিখেছেন এখানে পোস্ট পাঠিয়েছেন এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে পাইরেটস অর্ক লিখেছেন যে আবার 2 মান্থস পরে ভূত এফএম লাইভ শুনছি, একা মেসের ছাদে শুনছি এবং তার কাছে খুব ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে শিমুল আমাদেরকে SMS করেছেন, শিমুল গোল্ডার। তিনি বলছেন যে বাবু ভাইকে রেগুলার নিয়ে আসতে। আমাদেরকে রায়হান তুষার আমাদেরকে এখানে কমেন্ট করেছেন এবং তিনি বলছেন যে আজকের ভূত এফএম অনেক ভালো। আমাদেরকে অমৃতা রয় ক্রিস্টি SMS করেছেন, এখানে পোস্ট পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে আপনার বাবু ভাই আপনার নিজের কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি। হ্যাঁ, নিজের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আমরা আগেই শুনে ফেলেছি, এবং নিজের এক্সপিরিয়েন্স খুব মানুষের যদি রেগুলার হয় তাহলে মানুষ আসলে খুব উনি যদি রেগুলার এরকম ঘটনা ঘটে তাহলে এখানে আসতে পারতেন, এতদূর পর্যন্ত আসতে পারতেন আর কি, অসুস্থ থাকতেন সবসময়। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি হার্ট হ্যাকার SMS এখানে পোস্ট করেছেন। এছাড়াও আরো অনেকে দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে পোস্ট করছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে অনেকের বাংলায় নামের জন্য আমি অনেকের নাম বুঝতেও পারছি না, এবং আমি দেখতে পাচ্ছি যে সবাই ম্যাক্সিমাম এখানে প্রশংসা করেছেন, কেউ মতামত দিয়েছেন বিভিন্ন ধরনের, এবং সেগুলো আমরা অবশ্যই খুব গুরুত্বের সাথে বিবেচনা করছি। আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। সো কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি। ঘড়িতে সময় রাত 1:47। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, যেহেতু হাতে সময় খুব কম আমরা সরাসরি ঘটনায় চলে যাই। প্লিজ আপনার ঘটনাটা একটু প্লিজ বলবেন নাম বলে। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি তাওহিদ বলছি পল্লবী থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে বারবার অপরচুনিটি দেওয়ার জন্য। আপনি খুব বারবার খুব ভালো ভালো ঘটনা বলছেন বলেই। যাই হোক, এটা আমি আমার নিজের পার্সোনাল লাইফের ঘটনা, যেটা আমার লাইফেই হয়েছে এবং আমি নিজে এটার সাসপেক্ট। তো ঘটনাটা হলো যে এটা অ্যাকচুয়ালি 89-এর ঘটনা আর কি। তখন আমার এক মামার বিয়ের বাড়িতে আর কি আমরা, ওটা বিয়েটা হয়েছিল, মানে অনুষ্ঠানটা হয়েছিল শ্যামলী আদাবর আমার নানার বাড়িতে। কত সালে এটা? 89-এ। 89 অনেক আগে। আমি মাসটা বললে জুন জুলাইয়ের দিকে আর কি। তো সে সময় আমাদের ওখানে অনেক গেট টুগেদার হয়েছিল, আমাদের অনেক আত্মীয় স্বজন এসেছিল আর কি, খুব মেমোরেবল বিয়ে ওটাকে বলা যায়। তো সেখানে আমাদের সমবয়সী অনেক ছোট ছেলে মেয়েও এসেছিল। তো যে দিনকার ঘটনা সেটা ছিল আমার গায়ে হলুদের দিন। ওদিন সন্ধ্যায় গায়ে হলুদ হবে, তো দুপুর থেকে আমরা ও বাড়িতে গায়ে হলুদের যে প্রস্তুতিটা থাকে, মানে আপনার মঞ্চ সাজানো প্লাস আদার্স যে প্রস্তুতি সবই আমরা করছি, প্লাস সেই সাথে আমরা ছোট যারা তাদের তো অ্যাকচুয়ালি ওইভাবে দায়িত্ব থাকে না, আমরা আমাদের মতো এনজয় করছি আর কি। তো ইন দ্য ইভেন্ট টাইম আমি ছিলাম বাড়ির ছাদে। তো বাড়িটা ছিল একতলা এবং